টিচিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ এবং ট্র্যাজিক বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পূর্ববংশীয় রাজা ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড। রাজা ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড হয়েছিল 21শে জানুয়ারি 1793 খ্রিস্টাব্দে। এবার আমরা জানব কি কারণে রাজা ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড হয়েছিল। আমরা জানি ফ্রান্সে তিনটা শ্রেণী ছিল, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। প্রথম শ্রেণীতে ছিল যাজক, দ্বিতীয় শ্রেণীতে ছিল অভিজাত এবং তৃতীয় শ্রেণীতে ছিল সাধারণ মানুষ। প্রথম আর দ্বিতীয় শ্রেণী ছিল সুবিধাভোগী, তৃতীয় শ্রেণী ছিল সুবিধা বঞ্চিত। এই তৃতীয় শ্রেণী, সুবিধা বঞ্চিত শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর ট্যাক্স বসানোর পাশাপাশি এই তৃতীয় শ্রেণীও রাজার বিরুদ্ধে বিরোধিতা শুরু করেছিল। তো বিভিন্ন পরিস্থিতিতে রাজা একঘরে হয়ে গিয়েছিল। আমরা জানি তৃতীয় শ্রেণীর দাবির কাছে রাজা হার মেনেছিল এবং তৃতীয় শ্রেণী সংবিধান সভা তৈরি করে সংবিধান রচনা করেছিল। রচনাকাল ছিল 1789 থেকে 1791, 2 বছর ধরে সংবিধান রচিত হয়। এই সংবিধান রচয়িতাদের মধ্যে একজন ছিলেন মিরাবো। মিরাবো ছিলেন তৃতীয় শ্রেণীর মধ্যে বুর্জুয়া শ্রেণীর প্রতিনিধি। এই মিরাবোর সঙ্গে রাজার সুসম্পর্ক বা সম্প্রীতির সম্পর্ক তৈরি হয়েছিল। কি কারণে তৈরি হয়েছিল? তো আমরা জানি যে যখন শাসক দুর্বল হয় তখন বিরোধী শক্তির সঙ্গে সৌহার্দ্য ব্যবহার করতে চেষ্টা করে, সুসম্পর্ক ব্যবহার করে শাসক নিজের ক্ষমতা ধরে রাখতে চায়। ষোড়শ লুইও তাই করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সময় মিরাবোর মৃত্যু হয়। তাই রাজা নিরুপায় হয়ে পড়ে। রাজা বুঝতে পারে না রাজা কি করবে। রাজা শেষমেশ সিদ্ধান্ত নেয় রাজা অস্ট্রিয়ায় পালিয়ে যাবে। তো অস্ট্রিয়ায় কেন পালিয়ে যাবে? কারণ অস্ট্রিয়া ছিল রাজার স্ত্রী মারি আন্তোয়ানেটের পিতৃভূমি। তাই এই অস্ট্রিয়াতে চলে যাবার সিদ্ধান্ত নেয়। প্যারিস থেকে অনেক দূরে চলে যায়, ফ্রান্সের সীমান্ত তীরবর্তী এলাকায় ভেরেন্নে নামক স্থানে জাতীয় রক্ষী বাহিনীর কাছে ধরা পড়েন 21শে জুন 1791 খ্রিস্টাব্দে। কে ধরা পড়েন? রাজা এবং রানী। আর যাত্রা শুরু করেছিলেন 20 জুন 1791 খ্রিস্টাব্দে। কিন্তু 21শে জুন 1791 খ্রিস্টাব্দে রাজা এবং রানী ধরা পড়ে। বিদেশি শক্তির সঙ্গে যোগসূত্রের কারণে যারা রাজতন্ত্রী ছিল, রাজার সমর্থক ছিল, তারাও রাজা রানীর কাছ থেকে সবাই দূরে সরে যায়। রাজা এবং রানী একা হয়ে পড়ে। তো এই পরিস্থিতিতে যে রাজা এবং রানী বিপদে পড়েছে এবং অষ্টাদশ শতকের বেশিরভাগ নয়, সবগুলো দেশই ছিল রাজতান্ত্রিক দেশ। তো প্রতিবেশী দেশগুলো সবাই ফ্রান্সের রাজ পরিবারের প্রতি একটি সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা দেখায় এবং সবাই প্রতিবেশী রাজারা এ ব্যাপারে সহযোগিতার চেষ্টা করে। কিন্তু চেষ্টা করলেও তো আর চেষ্টা করা যায় না। এমন একটা পরিস্থিতি হয় যখন চাইলেও সহযোগিতা করা যায় না। সেই পরিস্থিতিতে পড়েছিল ষোড়শ লুই ও মারি আন্তোয়ানেট।
এই পরিস্থিতিতে 30শে জুলাই 1792 খ্রিস্টাব্দে প্রাশিয়ার সেনাপ্রধান ব্রান্সউইক ঘোষণা করেন যে রাজা বা রানীকে যদি কোনো প্রকার ক্ষতি করা হয় তাহলে প্যারিস শহরকে তিনি ধ্বংস করে দেবেন। তিনি তো ফ্রান্সে এসে কোনো পদক্ষেপ নিতে পারলেন না। তিনি দূর থেকে ফাঁকা আওয়াজ করলেন। এই ফাঁকা আওয়াজ রাজা এবং রানীকে বাঁচানোর পরিবর্তে তার এই আওয়াজ রাজা ও রানীকে বিপদে ফেলেছিল। কেননা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। জনতা রাজতন্ত্রের উচ্ছেদের জন্য মরিয়া হয়ে গিয়েছিল। যে জনতা নিজের দেশের রাজাকে অমান্য করে সে জনতা কি আর প্রতিবেশী দেশের রাজাকে গুরুত্ব দেবে? দেয়নি। এই পরিস্থিতিতে রাজা এবং রানী নিরুপায় হয়ে যায়। 10 আগস্ট 1792 খ্রিস্টাব্দে রাজপ্রাসাদ আক্রমণ করে উত্তেজিত জনতা। রাজার দেহরক্ষীকেও হত্যা করে। রাজা এবং রানী আশ্রয় নেয় নিকটবর্তী এক আইনসভায়। এই ঘটনাকে, এই 10 আগস্ট 1792 খ্রিস্টাব্দের ঘটনাকে ঐতিহাসিক লেফেভর দ্বিতীয় ফরাসি বিপ্লব বলে অভিহিত করেছেন। এ প্রসঙ্গে তুলনামূলকভাবে আমি একটি উদাহরণ দিতে চাইছি। গত বছর 2024 খ্রিস্টাব্দের 5 আগস্ট আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের, বর্তমানে বলতে হয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থা, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থা রাজা ষোড়শ লুইয়ের মতোই হয়ে গেছিল। কারণ জনগণ পাশে ছিল না। সেই দিন দেখা গেছে বঙ্গভবনের যারা তার বাড়ির নিরাপত্তা রক্ষী ছিল, শেখ হাসিনা যখন বঙ্গভবন ত্যাগ করেছিল তখন এই নিরাপত্তা রক্ষীরা শেখ হাসিনার দিকে একবার চেয়েও দেখেনি। দেখার মতো হয়তো পরিস্থিতিও ছিল না। হয়তো চেয়ে দেখলে সেই নিরাপত্তা রক্ষী বিপদে পড়বে। এরকম পরিস্থিতিতে মানুষের হয়তো এরকম খারাপ পরিস্থিতিতে হয়তো মানুষ খুব বেশি কাউকে পাশে পায় না। শেখ হাসিনা তার বোন শেখ রেহেনাকেই শুধু পাশে পেয়েছিলেন, আর পাশে কেউ ছিল না। তিনি বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিলেন। আমি বলতে চাচ্ছি যে শাসককে শাসন করতে হলে জনতার সুখ দুঃখ বুঝে শাসন করা উচিত। কারণ প্রজা কল্যাণই রাজার কর্তব্য হওয়া উচিত বলে আমি মনে করি। এর পরবর্তীকালে 25 বছর বয়স্ক নাগরিকরা ভোটাধিকার লাভ করে। গণভোটের মাধ্যমে একটি নতুন সংবিধান তৈরি হয়, যাকে বলা হয়, যার নাম দেওয়া হয়েছিল ন্যাশনাল কনভেনশন। এই ন্যাশনাল কনভেনশন সিদ্ধান্ত নেয় যে রাজাকে এবারে কি করা হবে। এই দায়িত্ব ন্যাশনাল কনভেনশনের হাতে এসে পড়ে। রাজাকে জেরা করে ন্যাশনাল কনভেনশন রাজার মৃত্যুদণ্ড ঘোষণা করে। ন্যাশনাল কনভেনশনে একটা ভোটাভুটি হয়েছিল যে রাজার মৃত্যুদণ্ড হওয়া উচিত কি উচিত না। সেই ভোটাভুটিতেও রাজার মৃত্যুদণ্ডের পক্ষেই বেশি ভোট পড়ে। ভোট ছিল 720টি, আর রাজার মৃত্যুদণ্ডের পক্ষে ভোট পড়ে 361টি, অর্থাৎ একটি ভোট বেশি পড়ে রাজার মৃত্যুদণ্ডের পক্ষে। তো এভাবেই রাজা ষোড়শ লুইকে গিলোটিনে শিরচ্ছেদ করা হয় এবং ফ্রান্সের ইতিহাসে রাজতন্ত্রের উচ্ছেদ ঘটে এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
এই ক্ষেত্রে রোবসপিয়ার একটি উক্তি করেছিলেন, রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে। রাজা ষোড়শ লুই মৃত্যুর আগে নির্ভীকভাবে বলেছিলেন, আমি সম্পূর্ণ নির্দোষ, আমার রক্ত ফ্রান্সের পুণ্য করবে। ধন্যবাদ।